আসিফের বাবা ঠিক কেমন বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছেন অর্থের বিনিময়ে, এই বিষয়গুলো উঠে এসেছে। এর আগেও আপনি দেখেছেন যে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে ঠিকাদারির লাইসেন্স নেওয়ার কথা উঠেছে। তো তিনি ছিলেন শিক্ষক, পুত্র উপদেষ্টা হওয়ার পর তিনি হতে চাইলেন ঠিকাদার, এবং মুরাদনগরে শিখারানীকে নির্যাতনের অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে, কারণ তিনি সেই স্কুলের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। তা এখন আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধারাবাহিকভাবে আসিফের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। আচ্ছা, প্রথমত আপনাকে বলি, মানে আসিফের বাবার বিরুদ্ধে মানে যে অভিযোগগুলো আসছে সম্পূর্ণ হচ্ছে মানে আসিফ ব্যাখ্যা দিয়েছে। কারণটা হচ্ছে মনে করেন ওনার বাবার যে কন্ট্রাক্টরি লাইসেন্স, মানে একেবারে আসিফ এটা অজ্ঞ, মানে উনি জানেই না মানে ওনার বাবা এটা করছে, মানে লাইসেন্স করেছে। এই ব্যক্তির নামে অভিযোগ ছিল, এই ব্যক্তিগুলোকে আমরা অন্তত করছে এনসিপি থেকে সরানো হয়েছে। আপনি যদি মনে করেন এখন নতুন করে যদি আপনারা চাঁদা টাদা কামাই করে এখন আপনি সালাউদ্দিন তানভীরকে দিয়ে বই বাণিজ্যের কমিশন দিয়ে 400 কোটি টাকা কামিয়ে নিলে তানভীরকে বললেন যে ভাই তুমি, একেবারে আপনার সাথে দ্বিমত, এইটা একেবারে আপনার সাথে দ্বিমত। এখানে হচ্ছে শিক্ষা থেকে এটা হচ্ছে আপনি ব্যাখ্যা দিছে, এটা 400 কোটি টাকা কোনো বইটা চাপানো হয়নি। এখানে হচ্ছে কাগজ কেনার জন্য মানে যে টাকাটা একেবারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটা বলা আছে। আপনারা মানে বারবার হচ্ছে 400 কোটি টাকা 400 কোটি টাকা শিক্ষা অধিদপ্তরে নাই, তাহলে হচ্ছে আপনার 400 কোটি টাকা কোথা থেকে কিনলেন? আপনারা কে দিছে এই 400 কোটি টাকা? এই পরিস্থিতিতে নির্বাচন চায় না এমন আরেকটি রাজনৈতিক দল আছে জামায়াতে ইসলামী। আপনি কি মনে করেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে? ধন্যবাদ। প্রেডিকশন করতে চাই না এই মুহূর্তে, কারণ একটা জিনিস নির্বাচন নিয়ে একটা জিনিস রহস্যময় বা আমার কাছে প্রশ্নবোধক মনে হয় যে নির্বাচন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী বা এই ধরনের, অথবা একটা ঘোষণা আসছে যে এপ্রিলের মধ্যে হবে। কিন্তু বর্তমানে সব জায়গায় একটা কথাই উচ্চারিত ছিল, প্রতিদিন নিউজ দেখা উঠেছিল নির্বাচন কমিশন নির্বাচনের জন্য আজকে বৈঠকে বসছে, কালকে ইভিএম নিয়ে কথা বলছে, পরশুদিন কিভাবে সেনা মোতায়েন করার চিন্তা করছে, এরপরের দিন প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে কথা বলছে, এরপরে কিভাবে ভোটার তালিকা, এই ধরনের নিউজ প্রতিদিন এক একটা নিউজ আসার কথা ছিল। এইসব না বাদ দিয়ে আমরা এখন নিউজ পড়তেছি যে কে চাঁদাবাজি করলো, কত লাখ টাকার চাঁদাবাজি করলো, বিএনপি করলো না এনসিপি করলো। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা কথা রাখবেন নির্বাচন নিয়ে। বিশেষ করে মানুষের একটা কথা একদম মানে প্রায় টক শুধু দেখা যায় যে আমরা এত কিছু নিয়ে 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ বা 16 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসে সম্মান রেখে তাকে ক্ষমতায় বসিয়েছে, কেন মানে 7 মাস 8 মাস যেতে যেতেই আমরা বিশ্বাস করতেছি না উনি যে নির্বাচনের কথা বলেছেন সেই কথা রাখবেন না। এটা আমি নিজে বিশ্বাস করি। উনি বলেছেন ফেব্রুয়ারিতে না হোক আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে কি তাহলে আবারও আওয়ামী লীগ ফিরছে এমন কথাই তো বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা? আওয়ামী লীগ হয়তো এক সময় ফিরবে, কবে ফিরবে এটা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ রাজনীতি অনেকেই যারা বলছেন চিরদিনের জন্য আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না। কারণ তাদের বিশাল সমর্থন রয়েছে। ইয়েস, একটা বিশাল অংশ দুর্নীতি নিমজ্জিত, খুন খারাপিতে নিমজ্জিত, এটা অস্বীকার করার উপায় নাই, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ হয়তো আজও কালো কাটবে। 2 মাস হয়ে গেল উনি কোনো তারিখ দিতে পারলেন না। আদৌ কি নির্বাচন আপনারা দিতে চান কিনা, নাকি এভাবে চাঁদাবাজি এবং দখলদারিত্ব কায়েম করে আপনারা আরো কিছু সময় নিয়ে কিছু টাকা পয়সা কামাই করতে চান? বারবার আপনি একটা বলছেন দখলদারি মানে চাঁদাবাজি মানে আমি একেবারে আপনার সাথে দ্বিমত পোষণ করছি, মানে চাঁদাবাজির বিষয়টা নিয়ে। কারণটা হচ্ছে আমরা এনসিপি চাঁদাবাজির কখনো প্রশ্রয় দিই না। যদি মনে করেন এই চাঁদাবাজি যে করবে সে শাস্তি পাবে। যদি মনে করেন না আপনি তানভীরের বিষয় বলছেন বা যার বিষয়টা বলছেন, এটা যদি মনে করেন ওরা প্রকৃতপক্ষে অন্যায় করে থাকে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। আইনের আওতায় বাইরে কেউ নয়, আইনের বাইরে কেউ নয়।
আপনাদের এনসিপির নেতাদের আয়ের উৎস কি? এই যে 1 মাস ব্যাপী আপনারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের কাজটা কি? আপনাদের আয়ের উৎস কি? আপনারা কি কেমন করে জীবনযাপন করেন? এনসিপির নেতাদের আয়ের জি উৎস কি? আচ্ছা, এনসিপির নেতাদের আয়ের উৎস হচ্ছে বিভিন্ন মানে চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, কেউ হচ্ছে নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, মানে সবাই নিজস্ব ইনকাম করে, তারা হচ্ছে তারপরে এনসিপি করে। যেমন আপনি সকল কিছুই ডিজাউন করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হলে সেটাও আপনি ডিজাউন করছেন, ছবি থাকলেও ডিজাউন করছেন, এখন তাদেরকে ছুঁড়ে ফেলে দিলেন। তো আপনাদের যে উপদেষ্টা আসিফকে নিয়ে যে ডকুমেন্টারিটা প্রচার হয়েছে বাংলা ভিশন টেলিভিশনে, সেটি আপনি দেখেছেন তো? না আমি দেখিনি, কারণটা কি আমি পদযাত্রায় ছিলাম তো। তো সেখানে আসিফের বাবা ঠিক কেমন বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছেন অর্থের বিনিময়ে, এই বিষয়গুলো উঠে এসেছে। এর আগেও আপনি দেখেছেন যে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে ঠিকাদারির লাইসেন্স নেওয়ার কথা উঠেছে। তো তিনি ছিলেন শিক্ষক, পুত্র উপদেষ্টা হওয়ার পর তিনি হতে চাইলেন ঠিকাদার, এবং মুরাদনগরে শিখারানীকে নির্যাতনের অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে, কারণ তিনি সেই স্কুলের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। তা এখন আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধারাবাহিকভাবে আসিফের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। আচ্ছা, প্রথমত আপনাকে বলি, মানে আসিফের বাবার বিরুদ্ধে মানে যে অভিযোগগুলো আসছে সম্পূর্ণ হচ্ছে মানে আসিফ ব্যাখ্যা দিয়েছে। কারণটা হচ্ছে মনে করেন ওনার বাবার যে কন্ট্রাক্টরি লাইসেন্স, মানে একেবারে আসিফ এটা অজ্ঞ, মানে উনি জানেই না, মানে ওনার বাবা এটা করছে, মানে লাইসেন্স করেছে। কিন্তু তার বাবাকে যখন প্রশ্ন করা হয়, তার বাবা মানে তাকে বলছে মানে আমি না, মানে ওখানকার একজন স্থানীয় কন্ট্রাক্টর, মানে উনি তার বাবাকে মানে আসিফের বাবাকে বলছে আপনি একটা কন্ট্রাক্টর লাইসেন্স নেন, মানে এটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবো, মানে এরকম একটা, মানে এটা আসিফ ভাই নিজে ব্যাখ্যা দিয়েছে। আপনারা মানে আবার এই প্রশ্নগুলো বারবার, মানে কারণটা হচ্ছে আসিফের বাবার নামে যে বারবার করছি, এই দুর্নীতি, এই চাঁদাবাজি, এই বাণিজ্যের ধারাবাহিকতা রয়েছে, হয়তো ভিন্নভাবে আসছে। কেউ হয়তো টেন্ডার নিয়ে করতে চেয়েছেন, অথবা কেউ হয়তো বদলি বাণিজ্য করছেন, কেউ হয়তো বই এর টেন্ডার নিয়ে কমিশন বাণিজ্য করে 400 কোটি টাকা নিয়ে নিচ্ছেন, কেউ হয়তো কেপিএস এর মাধ্যমে নিচ্ছেন। আপনার সাথে আমি একেবারে দ্বিমত। কারণটা হচ্ছে এনসিপি এখন বর্তমানে যে কেন্দ্রীয় কমিটি আছে, আপনি প্রত্যেকের নাম ধরে ধরে আপনি বিবেচনা করেন, প্রত্যেক ব্যক্তি মানে যে কোনো একটা ব্যক্তি এ টেন্ডারবাজি করছে, আপনি বলুন, মানে এ হচ্ছে মানে আপনার বই বিক্রি বা বই ছাপানো নিয়ে হচ্ছে এটা আছে, মানে আমরা যে ব্যক্তির নামে অভিযোগ ছিল এই ব্যক্তিগুলোকে আমরা অন্তত করছে এনসিপি থেকে সরানো হয়েছে। আপনি যদি মনে করেন এখন নতুন করে যদি আপনারা চাঁদা টাদা কামাই করে এখন আপনি সালাউদ্দিন তানভীরকে দিয়ে বই বাণিজ্যের কমিশন দিয়ে 400 কোটি টাকা কামিয়ে নিলেন, কামিয়ে নিলে তানভীরকে বললেন ভাই তুমি, একেবারে আপনার সাথে দ্বিমত, এইটা একেবারে আপনার সাথে দ্বিমত। এখানে হচ্ছে শিক্ষা থেকে এটা হচ্ছে আপনি ব্যাখ্যা দিছে, এটা 400 কোটি টাকা কোনো বইটা চাপানো হয়নি। এখানে হচ্ছে কাগজ কেনার জন্য মানে যে টাকাটা একেবারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটা বলা আছে, আপনারা মানে বারবার হচ্ছে 400 কোটি টাকা 400 কোটি টাকা শিক্ষা অধিদপ্তরে নাই, তাহলে হচ্ছে আপনার 400 কোটি টাকা কোথা থেকে কিনলেন? আপনারা কে দিছে এই 400 কোটি টাকা? আচ্ছা 400 কোটি টাকা বারবার মানে এই যে পত্রিকা যা কমিশন বাণিজ্যের মানে অভিযোগ, পত্রিকা মানে যে কোনো একজন মিথ্যা কথা বলতে এটাকে নিয়ে বারবার ওই একই রকম টানা হয়। কিন্তু আপনারা হচ্ছে 400 কোটি টাকা 400 কোটি টাকার কোনো কাগজ কেনা হয়নি, মানে একেবারে ফ্রেশ ব্রিফিং দেওয়া হইলো, আপনারা আবার 400 কোটি টাকা বলেন, 400 কোটি টাকা কোথা থেকে আসলো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেবেন। আচ্ছা ব্যারিস্টার ব্যারিস্টার চৌধুরী, তারেক চৌধুরী একজন বলেছেন যে দুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক চাঁদাবাজির জন্য। হ্যাঁ, যে রতন বর্মন বলেছেন উভয় দলকে যুগ্মভাবে উভয় রাজনৈতিক দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়ার জন্য।
তা এখন আমরা যদি যেই রাজনৈতিক দল নতুন বাংলাদেশ করবার জন্য এক একটা দায়িত্ব গ্রহণ করলো, সেই বাংলাদেশের দলটিকে আমরা চাঁদাবাজির জন্য চ্যাম্পিয়ন ঘোষণা করব, না আমাদের আসলে এই পথ থেকে উত্তরণের কি পথ রয়েছে? সামনে নির্বাচন এর কথা বলা হচ্ছে, আদৌ নির্বাচন হবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, এবং এই পরিস্থিতিতে নির্বাচন চায় না এমন আরেকটি রাজনৈতিক দল আছে জামায়াতে ইসলামী। আপনি কি মনে করেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে? ধন্যবাদ। প্রেডিকশন করতে চাই না এই মুহূর্তে, কারণ তবে একটা জিনিস নির্বাচন নিয়ে একটা জিনিস রহস্যময় বা আমার কাছে প্রশ্নবোধক মনে হয় যে নির্বাচন আপনারা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী বা এই ধরনের, অথবা একটা ঘোষণা আসছে যে এপ্রিলের মধ্যে হবে। কিন্তু বর্তমানে সব জায়গায় একটা কথাই উচ্চারিত ছিল, প্রতিদিন নিউজ আসা উচিত ছিল, নির্বাচন কমিশন নির্বাচনের জন্য আজকে বৈঠকে বসছে, কালকে ইভিএম নিয়ে কথা বলছে, পরশুদিন কিভাবে সেনা মোতায়েন করা চিন্তা করছে, এরপরের দিন প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে কথা বলছে, এরপরে কিভাবে ভোটার তালিকা, এই ধরনের নিউজ প্রতিদিন এক একটা নিউজ আসার কথা ছিল। এইসব না বাদ দিয়ে আমরা এখন নিউজ পড়তেছি যে কে চাঁদাবাজি করলো, কত লাখ টাকার চাঁদাবাজি করলো, বিএনপি করলো না এনসিপি করলো। সুতরাং যেটা মনে হচ্ছে, যেটা বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিশাল অংশের, আমি মনে করব যে একটা অংশ মনে করতেছে যে এই সরকার থাকুক দীর্ঘদিন, আরেকটা অংশ মনে করতেছে যে না, নির্বাচন হোক না। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা কোনো বিষয়ে আসে নাই, কখন বাস্তবায়ন হবে তখনও আসে নাই। সুতরাং অনেক কিছুই হচ্ছে, এবং সংস্কারের বিষয়ে এই সরকার কতটুকু করবে, মানে সুনির্দিষ্ট 11 মাসে কোনো রেজাল্ট আসে নাই। একটাই বলা যায় যে সরকার কিছুটা গ্রিপ নিয়েছে, বিশেষ করে বিভিন্ন প্রশাসনে তারা শক্তভাবে অবস্থান নিয়েছে, যেটা একটা নড়ে বড়ে অনেক সময় মনে হয়েছিল। কিন্তু প্রথমত দুইটা বিষয় আপনি বলছেন, একটা বলছেন যে চাঁদাবাজি, একটা বলছেন নির্বাচন অনুষ্ঠান নিয়ে। চাঁদাবাজি বিষয়ে বলবো, এদের এই মানে বদনাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিএনপি যেহেতু একটা সুসংগঠিত রাজনৈতিক দল, বিএনপি ইচ্ছা করলে আরো শক্ত অবস্থান নিতে হবে যে আমরা যখনই পাবো তারে বহিষ্কার বলছে, কিন্তু বহিষ্কার হবে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হবে, এবং তাকে মানে তারা বলবে যে আমরা 6 মাস আগে করছিলাম, তাদের বহিষ্কার রয়েছে। বা যখন বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়, কেন্দ্রীয়ভাবে জানানো হবে, এটাও যদি বলা হয়, কারণ কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়, আর যখন নেওয়া হয় চুপি চুপি নিয়ে যাওয়া হয়, আমরা জানি না। সুতরাং এইটাও যদি বলে বিএনপি বা রাজনৈতিক দলগুলো যে আমরা কেন্দ্রীয়ভাবে যখন বলা হয় যে অমুক জেলার অমুক চাঁদাবাজের জন্য বহিষ্কার, আমরা 1 বছরের জন্য বহিষ্কার করেছি, যখন দেখা যায় 6 মাস পরে নেওয়া হয়, তখন কিন্তু নিউজটা জানি না। তাদেরকে বলা উচিত যে আমরা, তারা বলতেছে বিএনপি যে আমরা এত হাজার লোককে বহিষ্কার করেছি, আমরা 1 বছর পরে আমরা বলবো এত হাজার লোকের মধ্যে কয় হাজারকে তোমরা নিউজে বলারা রয়েছে। এই ধরনের সাংবাদিকদেরও একটা মনিটর করা দরকার। এই জন্য মনিটর করা দরকার, জবাব দিতে আসতে হবে। সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কিন্তু জবাবদিহি নিশ্চিত করে, কারণ এটা বলে না রাজ্যের অনেকগুলি স্তম্ভের মধ্যে একটা, কয়েকটা গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে সাংবাদিকরাও সাংবাদিকতা আরেকটা স্তম্ভ, জবাবদিহিটা তারা করতে পারে একটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এনসিপি সুসংগঠিত না, তারপরও আমি এনসিপি কে বলবো তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, এবং তাদের প্রতি সরকারের সহানুভূতিশীল মনোভাব রয়েছে। সুতরাং তাদেরকে করা উচিত। বিএনপি সুসংগঠিত রাজনৈতিক দল, তারা দলীয়ভাবে অনেক কিছু করতে পারে, এবং এটা ইচ্ছা করলেই পারে। এনসিপি তারা সুসংগঠিত রাজনৈতিক দল নয়, তো সরকারের সমর্থন রয়েছে, আইনগতভাবে অন্যান্যভাবে তারাও শক্ত অবস্থানে যেতে পারে, এবং সরকার যদি বলে তোমরা করো, আমাদের সমর্থন মানে আইনগতভাবে বা যেভাবেই হোক আমরা শক্ত অবস্থানে যাব, তাহলেও এটা বন্ধ হবে। আর রাজনৈতিকভাবে নির্বাচনের ব্যাপারে যেটা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টা কথা রাখবেন। নির্বাচন নিয়ে বিশেষ করে মানুষের একটা কথা একদম মানে একটা মানে প্রায় টকশোতে দেখা যায় যে আমরা এত কিছু নিয়ে 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ বা 16 কোটি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবেসে সম্মান রেখে তাকে ক্ষমতায় বসিয়েছে, কেন মানে 7 মাস 8 মাস যেতে যেতেই আমরা বিশ্বাস করতেছি না উনি যে নির্বাচনের কথা বলেছেন সেই কথা রাখবেন না। এটা আমি নিজে বিশ্বাস করি। উনি বলেছেন ফেব্রুয়ারিতে না হোক, আগামী কিন্তু বছর জুনের আপনাকে মধ্যে একটু নির্বাচন হবেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সংবাদটি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনাব চৌধুরী, আপনি জি। যদি স্ক্রিনে দেখে থাকেন, তিনি বলেছেন যে এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা
হাসিনা ফেরার সুযোগ পায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এই বক্তব্যটি করেছেন। তার মানে উভয় এটা রাজনৈতিক দলের মধ্যে, রাজনৈতিক দল বিএনপি এবং এনসিপির নিজেদের মধ্যে এমন চাঁদাবাজির অভিযোগ, নৈরাজ্যের অভিযোগ এবং এই যে মব সন্ত্রাসের অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নাই, ইভেন প্রধান বিচারপতিকেও হাতকড়া দিয়ে বেঁধে কাঠগড়ায় তোলা হচ্ছে। তো এই পরিস্থিতিতে কি তাহলে আবারও আওয়ামী লীগ ফিরছে? এমন কথাই তো বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ হয়তো একসময় ফিরবে, কবে ফিরবে এটা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ রাজনীতি, অনেকেই যারা বলছেন চিরদিনের জন্য আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না। কারণ তাদের বিশাল সমর্থন রয়েছে। ইয়েস, একটা বিশাল অংশ দুর্নীতি নিমজ্জিত, খুন খারাপিতে নিমজ্জিত, এটা অস্বীকার করার উপায় নাই, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ হয়তো আজও কালো কাটবে, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 2 নম্বরীতে জড়িত, খুনের সঙ্গে জড়িত, অন্যায় চাঁদাবাজির সঙ্গে গত 16 বছর মানে বিশেষ করে বাংলাদেশের মানুষকে নির্যাতনের সঙ্গে জড়িত, মত প্রকাশের স্বাধীনতাকে বঞ্চিত করেছে, খুন করেছে, তাদের ফেরার সুযোগ নাই। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ একসময় আসবে, এটা থামানো যাবে না। তবে যদি এই বর্তমানে রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার যদি ভুল করে, যারা মানে গত 16 বছর মানে নিপীড়ন নিষ্পেষণ করেছে, তারা যে কোনো সময় এসে আবারও প্রতিশোধ নিতে পারে। সুতরাং এটা একটা রিস্ক। তবে আওয়ামী লীগেও ভালো মানুষ রয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং যারা মানে যত অপকর্মের বাইরে রয়েছে, তারা একসময় আছে আওয়ামী লীগে আসবে, কিন্তু সহসাই আসছে বলে আমার মনে হচ্ছে না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার চৌধুরী। ব্যারিস্টার চৌধুরী, আপনার কাছ থেকে আমি একটু যেতে চাই ডেভিড রাজু, আপনার কাছে। ডেভিড রাজু, আপনি কি মনে করেন যে চলমান এই পরিস্থিতি, বিশেষ করে এই সহিংসতা এবং রাজনীতির যেই চলমান আস্থাহীনতা, এখনো পর্যন্ত সংস্কারের বিষয়গুলো নিশ্চিত করা যায়নি, রাজনৈতিক দলগুলোকে নিয়ে দফায় দফায় বসছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ব্যারিস্টার চৌধুরীও যেটি বলছেন এবং রাজনৈতিক দলগুলো যেটি বলছে, নির্বাচনের তারিখটি এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেনি, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটি নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তো সন্দেহ যেহেতু রয়েছে, তো রোজার আগে নির্বাচন করবেন বলে তো তিনি বলে গেলেন লন্ডনে এসে, তারেক রহমানের সাথে, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে তো তিনি এটি বলে গেলেন। তো ঢাকায় গিয়ে আমরা তো দেখলাম না, 2 মাস হয়ে গেল উনি কোনো তারিখ দিতে পারলেন না। আদৌ কি নির্বাচন আপনারা দিতে চান কিনা, নাকি এভাবে চাঁদাবাজি এবং দখলদারিত্ব কায়েম করে আপনারা আরো কিছু সময় নিয়ে কিছু টাকা পয়সা কামাই করতে চান? বারবার আপনি একটা বলছেন দখলদারি মানে চাঁদাবাজি মানে আমি একেবারে আপনার সাথে দ্বিমত পোষণ করছি, মানে চাঁদাবাজির বিষয়টা নিয়ে। কারণটা হচ্ছে আমরা এনসিপি চাঁদাবাজির কখনো প্রশ্রয় দিই না। যদি মনে করেন এই চাঁদাবাজি যে করবে সে শাস্তি পাবে। যদি মনে করেন না আপনি তানভীরের বিষয় বলছেন বা যার বিষয়টা বলছেন, এটা যদি মনে করেন ওরা প্রকৃতপক্ষে অন্যায় করে থাকে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। আইনের আওতায় বাইরে কেউ নয়, আইনের বাইরে কেউ নয়। আপনাদের এনসিপির নেতাদের আয়ের উৎস কি? এই যে 1 মাস ব্যাপী আপনারা দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের কাজটা কি? আপনাদের আয়ের উৎস কি? আপনারা কি কেমন করে জীবনযাপন করেন? এনসিপির নেতাদের আয়ের জি, উৎস কি? আচ্ছা, এনসিপির নেতাদের আয়ের উৎস হচ্ছে বিভিন্ন মানে চাকরি করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, কেউ হচ্ছে নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, মানে সবাই নিজস্ব ইনকাম করে, তারা হচ্ছে তারপরে এনসিপি করে। কোন ব্যক্তি, আপনি যে সমস্ত পদযাত্রায় গিয়েছেন আপনার পকেটের টাকা খরচ করে গিয়েছেন, সেটাই আপনি বলতে চাইছেন? ডেভিড রাজু, আপনার অনুষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি যে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, পদযাত্রায় গেছেন, 1 মাস ব্যাপী আপনার নিজের পকেটের টাকা খরচ করে গেছেন? আপনি নিজে গাড়ি চালিয়ে গেছেন বা নিজে, মানে আপনি এই টাকা অর্থ না না, এখানে বিষয়টা হচ্ছে আমরা কেন্দ্রের নেতারা, হ্যাঁ 1 মিনিট, আমরা কেন্দ্রের নেতারা যারা গেছি, এটাও সম্পূর্ণ হচ্ছে আমাদের পার্টি বহন করছে। এখানে পার্টি হচ্ছে আপনারা জানেন ক্রাউড ফান্ডিংটা মানে একটা হচ্ছে চালু করা আছে। ক্রাউড ফান্ডিং হচ্ছে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বিকাশ বা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পাচ্ছি।
আরেকটা বিষয়টা হলো যে স্থানীয়ভাবে যে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ হয়েছে একেবারে স্থানীয় কর্মীরা আর নেতা কর্মী যারা আছে তারাও অ্যারেঞ্জ করছে, মানে আমরা হচ্ছে স্থানীয়ভাবে কোনো প্রোগ্রামের জন্য একটা টাকাও দিইনি। কিন্তু শুধুমাত্র আমরা কেন্দ্রীয় কমিটির যে কয়েকজন পদযাত্রায় ছিল তাদের হচ্ছে খরচটা অবশ্যই পার্টি বহন করছে।